প্রিয় দর্শক, সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। স্থপতি মাসরুর মামুন মিথুনের গবেষণা ও কিউরেশনে লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান, স্থপতি মাসরুর মামুন মিথুন, সৈয়দ সাইফ আলীর যৌথ প্রদর্শনী ফাঁদ। প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে ত্রিবেদী গুপুর একক চিত্রকলা প্রদর্শনী ত্রিবেদী অন দ্য হরাইজন। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 14 অক্টোবর পর্যন্ত। বই কেবল তথ্যবাহী বস্তু নয়, এটি হয়ে উঠেছে একটি শিল্প মাধ্যম, যেখানে প্রতিটি পৃষ্ঠা বলছে এক একটি গল্প। বৃত্ত আর্ট ট্রাস্টের আয়োজনে বৃত্ত আর্ট ট্রাস্টে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী পুস্তকালয়। 23 জন শিল্পী তাদের নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতার আলোকে এই প্রদর্শনীতে মোট 28টি বই ভিত্তিক শিল্পকর্ম উপস্থাপন করছেন। প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। আপনি? আব্বা তো বাড়িতে নাই। আমি আসলে তোমার আব্বার কাছে না, তোমার কাছেই আসছি। সরি, তোমার তুমি করে বলে ভালো লাগলো। না, সমস্যা নাই, ঠিক আছে। কথা কি বারান্দায় দাঁড়াই বলবো না ভিতরে বসতে বলবা? না না, ভিতরে চলে। বসে। আমরা তো আসলে চা তেমন একটা খাই না, আপনারে অন্য কিছু দেই? না না, ব্যস্ত হওয়ার দরকার নেই। আপনি মনে হয় আমারে কিছু বলতে আসছেন। ও হ্যাঁ, ওই নাই কারিনা লেকচারিরা কি তোমার কিছু বলছে? কই না তো। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী খালেদ মুন্না। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কেমন যাচ্ছে এই সময়টা গানের সাথে? আমি তো সবসময় গান নিয়ে ব্যস্ত থাকি, আমার আসলে অন্য কোনো কাজ নেই তো। বা গানের সাথে থাকার পরে আসলে আর সময় থাকে না অন্য কোনো কিছু করবার। এটা অনেকে বোঝে না। আচ্ছা, এমনিতে এখন সঙ্গীতের বেশ কিছু শাখায় হয়তো আপনি কাজ করছেন, গান গাওয়া হচ্ছে, আবার গানের সুর বা সঙ্গীত আয়োজন সেই কাজগুলোও করা হচ্ছে। কোনটা নিয়ে একটু বেশি ব্যস্ত আছেন? আমি আসলে গান গাওয়া নিয়ে বেশি ব্যস্ত। কতগুলো গান রিলিজ হয়েছে খুব সম্প্রতি, কোন কোন গান সেগুলো? আমার প্রতি মাসে আমার চ্যানেল যেহেতু আমি নিজে মেনটেন করি, সেই কারণে আমার প্রতি মাসে আমার চ্যানেলে 2টা করে গান মানে আপলোড করতেই হয়। 2 নাম্বার, আমি বিভিন্ন আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে অডিও কোম্পানি, কন্টিনিউয়াসলি তাদের কাজ আমার হয়। বছরে আমার মিনিমাম 20 থেকে 25টা গান রিলিজ হয়। আচ্ছা, অন্য প্ল্যাটফর্মগুলোতে, মানে আপনার নিজের প্ল্যাটফর্ম ছাড়া? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো বেশ ব্যস্ততা যাচ্ছে। এমনি অন্যান্যদের গানের কাজ কি আপনার করা হচ্ছে সুর বা সঙ্গীতের ক্ষেত্রে? হ্যাঁ, করছি, কিন্তু আমি আসলে সুরকার হিসাবে আমি মনে করি আমার চাইতে অনেক মেধাবী এবং গুণী মানুষ এখনো বাংলাদেশে আছে। সেই কারণে আমি এই বিষয়টা এক্সপোজ করতে চাই না, কিন্তু কাজের প্রয়োজনে অনেকের অনুরোধে আমার সেই কাজটিও করতে হয়। নিজের গানের সুর কি করা হয়েছে নিজের কখনো? হ্যাঁ, করেছি। কোনটাতে বেশি কমফোর্ট লাগে, নিজের গানের সুর নিজে করা নাকি অন্যের গানের সুর আপনার নিজের করা? সঠিকটা যদি বলি তাহলে এরকম, আমার গান যখন আমি সুর করি তখন সেটা খুব সহজ হয় আমার কাছে।
কিন্তু অন্য সুরকারের গান যখন আমি গাইবার চেষ্টা করি উঠাই যখন, তখন আমি অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, আমার নিজেরটাতে আসলে শেখার তেমন কিছু থাকে না। মানে ওটার একটা ড্রামা, ওটার একটা ভিতরে যেই অর্গানগুলো দরকার একটি গানকে প্রস্ফুটিত করবার জন্য, ওইটা আমার চিন্তা শক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আমি যখন অন্য কোনো গুণী সুরকার, সঙ্গীত পরিচালকের কাজ করি, তখন প্রত্যেকটা ওয়ার্ড শেখার আছে ওখানে। তারা আসলে যেমন আমি যদি বলি শেখ সাদী খান, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আমাদের দেশের শ্রদ্ধেয় যারা সুরকার, সঙ্গীত পরিচালক ছিলেন, এখনও কয়েকজন আছেন, এদের কাজ যখন করি তখন মনে হয় যে আমার গান বাজনা হয় না, আমি গান বাজনা জানি না। অনেক কিছু শেখার আছে। সঙ্গীত একটা সমুদ্রের মতন, যত জানবো ততই মনে হবে যে আরো অনেক কিছু বুঝি বাকি থেকে গেল। আপনি যেমনটি বলছিলেন, আপনি অনেক গুণী সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করেছেন। সব থেকে যদি বলি যে কার কাছ থেকে অনেক বেশি সমৃদ্ধ হয়েছেন, কার কথা বলবেন? হ্যাঁ, আমি বলবো আলাউদ্দিন আলী, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। উনি আসলে আমাকে বুঝিয়েছেন যে ক্লাসিক্যাল প্র্যাকটিস, গলা তৈরি আর গান গাওয়া দুটো একদম আলাদা। গানের বাণীকে এক্সপোজ করা সুরের সঙ্গে, আমি গান গাইছি কিন্তু গানটি অন্য মানুষের নিজের হবে, কি কি করলে সেটা হয়, এই গানের ভিতরের গানটা আমি আসলে আলাউদ্দিন আলী দাদার কাছ থেকে শিখেছি। দারুণ, মানে মৌলিকত্ব যে একটা বিষয় তৈরি করার মতন, এবং সেটাতেও আসলে ফোকাস রেখে কাজ করা যায়, সেই বিষয়টি আপনাকে মুগ্ধ করেছে। ভাই, একটি গান শুনি, তারপর আমরা বাকি গল্পে যাব। কোন গানটি শোনাবেন আমাদের? আমার ইমিডিয়েট একটা গান রিলিজ হয়েছে, গানের কথা সুর করেছে শ্রদ্ধেয় মিল্টন খন্দকার, ওনাকে বাংলাদেশের সবাই চেনেন। আমাদের ইন্টেনশনই ছিল 90 দশকে যে টাইপের গান হইতো, ওই টাইপের গান অনেক দিন ক্রিয়েট হচ্ছে না, ওই সাউন্ডটাও ক্রিয়েট হচ্ছে না। এই যে 90 দশকের কথা আমরা স্পেসিফিকলি বলছি, আমরা জানি যে সেই সময়ের মৌলিক আধুনিক যে গানগুলো, সেগুলো ভীষণ রকম পরিচিত এখনো পর্যন্ত শ্রোতা দর্শক মহলে। এখনকার সময়ের গানের ধরন অনেকটা বদলেছে। আপনার তো প্রায় 25 বছরের বেশি সময় হয়ে গেল মিউজিক ইন্ডাস্ট্রিতে, মানে এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখেন? আমি খুব ভালোভাবে দেখি। আমার বিষয়টা হলো এরকম, আমি কেন ভালোভাবে দেখি, এর বেসিকটা হলো যে আমি যখন অনেক ছোট, ইট মিনস 5 বছর থেকে 7 বছর, যখন আমি গান শেখা শুরু করি, তখন আমি দেখতাম যে আমার নানা গান গাইতেন। উনি গান গাইতেন সেই জটিলেশ্বর, শ্যামল মিত্র, মান্না দে, তাদের যখন একদম শুরুর সময়ের যে গানগুলো, সেই সময়ের গান। আমার বাবা গান গাইতেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, তখনকার সময়ের যে গানগুলো। ইট মিনস যখন একটি সময় আসে গানের, ওই সময়ে পুরনো যেই ধারা থাকে, সেই ধারাকে সবাই খুব প্রায়োরিটি দেয়। কারণ হলো, আমার কাছে মনে হয় যে এখন যে গানগুলো হচ্ছে, এই গানগুলো কিন্তু আফটার 20 ইয়ার্স, আফটার 50 ইয়ার্স, এটা কিন্তু অনেক ভালো লাগবে। এখনকার যে জেনারেশন, তারা নস্টালজিক হয়ে যাবে এখনকার গানগুলো শুনবে। ঠিক আগের যে গানগুলো হতো, তার আমার বাবা নস্টালজিক হয়ে যায় এখনকার গান শুনলে, ওই বয়সী মানুষগুলো তখনকার গান শুনলে যে ধরনের গান শুনে আমি আসলে ছোটবেলা থেকে অভ্যস্ত, খুব স্বাভাবিকভাবে সেই ধরনের গানের প্রতি আমার আকর্ষণ বা টানটা বেশি থাকবে। তো ঠিক সেই কারণে আমি না সময়কে মনে করি, সময় এখন যে সময়, সেই সময়ের একটা টেস্ট আছে, এই টেস্টটাকে যদি আমি আপ টু দ্য মার্ক ক্যারি করতে পারি, তবেই আমি প্রফেশনাল একজন গায়ক বা গায়িকা, বা প্রফেশনাল একজন সুরকার, সঙ্গীত পরিচালক। কারণ আজকের দিনটাই, আজকের ক্রিয়েশনটাই আফটার 50 ইয়ার্স ইফেক্ট থাকবে, সেটার ওইটা হবে, তখন এটা একটা অ্যাসেট হবে। তো হয় কি, সময়ে তখন যে খারাপ গান হইতো না তা কিন্তু না, তখন হয়তো 100টা গানের মধ্যে 10টা গান ভালো থাকতো। এখনো তো এখন অনেক জায়গা আসছে, এখন হয়তো 1000টা গান তৈরি হয়, হ্যাঁ অনেক 1000টা গান ক্রিয়েট হচ্ছে, এখান থেকে হয়তো 10টা গান থাকছে। পার্থক্যটা শুধু এই জায়গায়, এখন কোয়ালিটিফুল কাজ কম হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মত। কোয়ান্টিটিটা অনেক বেড়ে গেছে, সুতরাং কোয়ালিটির দিকে ফোকাস করার ধৈর্যটা আমাদের কমে গেছে, এটা সবথেকে বড় কথা। আপনি যেমনটি বলছিলেন, আপনি ছোটবেলা থেকেই আসলে গান শিখেন। বিটিভিতে এনলিস্টেড হলেন কত বছর বয়সে, বা সেই সময়টা কোন সালে? তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, এটা 2000 সালে। আচ্ছা, তখন আমি বিটিভিতে, তখন আমি গান শিখি। আমি আসলে এনলিস্টেড হইতে পারবো এটার কোনো নিশ্চয়তা ছিল না, কারণ আমি এইটুকু বুঝতাম যে আমি ক্লাসিক্যাল প্র্যাকটিস করি, আমার গলা খুব ভালো, কিন্তু আমি এইটুকু বুঝতাম যে আমি গান খুব সুন্দর গাইতে পারি না। আচ্ছা, সেটা কেন?
এই কারণে যে ওই যে বললাম আমি আলাউদ্দিন আলী দাদার কাছে শিখেছি গলা তৈরি করা আর গান গাওয়াটা এটা আলাদা বিষয়। আমি ক্লাসিক্যালি একটা বন্দেশ করতে পারবো তালের সঙ্গে খুব চমৎকারভাবে, আমার ভয়েসের গিটকারি, আমার তান, এগুলো শোনার পরে অনেকেই বলবে যে বাহ কি দারুণ গলা, হ্যাঁ কি কোয়ালিটি। কিন্তু গান গাইতে গেলে একটি আধুনিক ধারার গান যদি আমি গাইতে যাই, আমার গানটা দেখা যাবে কি ওর এক্সপ্রেশনটা আমি বুঝবো না, উচ্চারণে ঝামেলা হবে, তালে ফ্ল্যাকচুয়েশন হবে, এইরকম আমার কিছু সমস্যা ছিল। আমি ভাবতাম যে আমার বোধহয় গান হয় না, আমি ভাবতাম, এবং আমারটা সঠিক ছিল। আচ্ছা, আমি এটা বুঝতে পারতাম। এই কারণে সৃষ্টিকর্তার কাছে থ্যাঙ্কস যে আমি এই কারণে হয়তো আরো বেশি শেখার আগ্রহটা বা ওই প্রয়াসটা ছিল আপনার মধ্যে। ঠিক তাই। তো আমি 2000 সালে যখন এনলিস্টেড হলাম, পরীক্ষা দিতে গেলাম, আমি অডিশন দিতে গেলাম, ফরচুনেটলি আমি খুব ভালোভাবে পাশ করি এবং সবাই আমাকে অনেক প্রশংসা করেছে। আমি আমার গান গাইবার আগ্রহটা আর অনেক বেশি বেড়ে গেছে। আপনি শুধুমাত্র আধুনিক গানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখলেন, মানে অন্যান্য ধরনের যে গান, ফোক বা অন্যান্য আঙ্গিকের যে গানগুলো, সেগুলোকে আপনাকে খুব বেশি টানেনি? আমাদের দেশের ফোক আমাকে খুব টানে, কিন্তু হয় কি সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষের বায়োলজিক্যাল কিছু লিমিটেশন রাখে, কিছু স্ট্রাকচার থাকে। আমার যে ভয়েসের যে ক্যারেক্টার, আমি কথা বলছি, এই ক্যারেক্টারে যদি আমি ফোক গান গাই, বেসিক যেটা ফোক, আমি সবসময় বেসিকটা নিয়ে কাজ করি। তো আমার 100-এর মধ্যে আমি ফোক অনেক পছন্দ করি, কিন্তু দেখা যাবে কি আমার 100-এর মধ্যে 70% পারফেক্ট হবে, 30% হবে না। আর এই কারণে আমি ফোক গান গাই, আমি প্রচুর ফোক গান গাই, স্টেজে তো গাইতেই হয়, রেকর্ডিং আমার প্রচুর ফোক গান আছে, আমার প্রায় 70-এর উপরে ফোক গান আছে মার্কেটে, এবং সে গান হিটও আছে বাজারে। কিন্তু আমি কমফোর্ট ফিল করি, আমার কাছে মনে হয় যে ফোক গানের আর্টিস্টরা আলাদা। আচ্ছা, আমার সাথে আধুনিক গানটাই যায়, আমার সঙ্গে আধুনিকটা যায়। এবং প্লেব্যাকও করা হচ্ছে আপনার বেশ অনেকগুলো। খুব সম্প্রতি একটি প্লেব্যাকে কাজ করেছেন যেটা এখন রিলিজের অপেক্ষায় আছে, একটু শুনি সেটা সম্পর্কে, কেমন লাগছে? এটা একটি গ্রামীণ প্রেমের একটি গল্পের উপর একটি ফিল্ম করা। ফিল্মের নামটা তারা এখন জানাতে চাচ্ছে না। এটার মিউজিক ডিরেক্টর খায়রুল বাশার হিরণ। আচ্ছা, উনি প্রচুর গান করেছেন ফিল্মে, কিন্তু ম্যাসিভ হিট তার গান হয়নি, কিন্তু অনেক গুণী একজন সঙ্গীত পরিচালক। দারুণ। আপনার প্রায় 250-রও অধিক নিজের মৌলিক গান রয়েছে। এমনি সামনের দিনগুলো কি চিন্তা আছে? প্রত্যেক শিল্পীর তো একটা নিশ্চয়ই স্বপ্ন থাকে, একটা টার্গেট থাকে, আপনার ক্ষেত্রে সেটা কি? আমি একদম আসলে টার্গেটলেস একজন মানুষ। আমি চিন্তা করে আসলে অনেক কিছু করতে পারি না, এটা আমার অযোগ্যতা। কিন্তু স্বপ্ন তো নিশ্চয় আছে। স্বপ্নটা হলো যে কয়েকদিন পৃথিবীতে থাকবো, সে কয়েকদিন যদি সৃষ্টিকর্তা আমাকে সুরের সঙ্গে রাখতো, তার কাছে কৃতজ্ঞ থাকতাম। মানে মনের ইচ্ছে বা বাসনা আমরা আসলে রাখতে পারি, সেটা পূরণ কতটুকু হবে কি হবে না সেটা সময়ের উপর ছেড়ে দিতে হয়। প্রাপ্তি নিয়ে আসলে আমি ভাবি না, আমি ভাবি যে আমি কাজ করতে চাই। প্রাপ্তিটা আসলে হয় কি, একজন মানুষকে সম্মানিত করে, একজন মানুষকে কাজের স্পিড দেয়, প্রাপ্তি অনুপ্রেরণা যোগায়। কিন্তু আমি বিশ্বাস করি একজন মানুষ পৃথিবীতে যতদিন থাকে ও আসলে কাজ করার জন্য আসে। কাজটা যদি করতে পারে, প্রাপ্তি আলটিমেটলি চলে আসে। অবশ্যই। নতুন শিল্পী তৈরির ক্ষেত্রে আসলে চিন্তা ভাবনাটা কিভাবে কাজ করছে? আমি একটু ভয়ে আছি, গান শেখানো বা কোনো কিছু, এই বিষয়ে আমি একটু আতঙ্কে আছি। কারণ হলো যে এমন একটা সময় এখন পৃথিবীতে চলে আসছে, দেখা গেল যে কয়েকজন ছেলে বা কয়েকজন মেয়ে বা ছেলে মেয়ে মিলে পুকুর পাড়ে গান গাচ্ছে, এমনি সেই গানটা ম্যাসিভ হিট হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, যাকে আমরা বলছি ভাইরাল। তো এই ভাইরাল হওয়ার ফলে তারা প্রফেশনালি বিভিন্ন জায়গায় কল পাচ্ছে, বাট তারা মিউজিক্যালি সাউন্ড না। গান শিখবার যে চেষ্টা, ইচ্ছা, একাগ্রতা, সেই জায়গাটা কমে যাচ্ছে। এক্স্যাক্টলি, স্টারডম চলে আসতেছে, একজন মানুষ স্টার হয়ে যাচ্ছে, এমনি হয়ে যাচ্ছে, বা শখের বসে হয়ে যাচ্ছে। কিন্তু এটা একটা ইন্ডাস্ট্রি, এর কিছু অবকাঠামোগত দিক আছে, এর কিছু
রেসপেক্ট আছে, হ্যাঁ সিস্টেম আছে সিস্টেম একটা, আছে। সেই সিস্টেমের ভেতর দিয়ে যেতে হবে। মূলত আসলে গান বা যে কোনো শিল্পচর্চাই সাধনা ছাড়া সম্ভব ঠিক না, তাই। সুতরাং সেই সাধনার জায়গাটাতে নতুন শিল্পী যারা আসছেন তাদের আসলে সতর্ক থাকা উচিত, কারণ শুধুমাত্র এটা না শিল্পচর্চা অল্প সময়ের জন্য না, এটা সারা জীবনের জন্য। সুতরাং সারা জীবন ধরে রাখতে চাইলে শিখে আসার কোনো বিকল্প হয় না। দারুণ লাগছিল আপনার সাথে কথা বলতে ভাই, একেবারে শেষের দিকে চলে এসেছে। খুব ভালো থাকবেন, প্রাণবন্ত থাকবেন যেমনটা থাকেন আপনি, আর আপনার শিল্প জীবনের জন্য, শিল্পী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।